মমতার ল প্র্যাকটিস নিয়ে বড় প্রশ্ন, রিপোর্ট চাইল বার কাউন্সিল। গো হত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। যমরাজকেও ফাঁকি, টিনের চালের সঙ্গে আকাশে উঠলেন 50 ফুট, হাড়হিম করা ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ। মুয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কলকাতার রাস্তায় আর নয় সিন্ডিকেট রাজ, গাড়ি পার্কিং জট কাটাতে ব্রহ্মাস্ত্র ছাড়লেন নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। তৃণমূলের মূল উড়ে গিয়েছে, পালা বদলের পর বাংলাদেশে বিস্ফোরক মিঠুন। যা ইচ্ছা করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে, মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। ফের এসআইআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের, এবার কি হতে চলেছে। পঞ্চায়েতে দ্রুত 6,500 নিয়োগ, বড় আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। অফলাইনে নয় অনলাইনেই হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, কিভাবে আবেদন। তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো গড়িয়ার ক্লক টাওয়ারও। স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ, পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়ির সামনে আবর্জনা, ছবি তুলে পাঠালেই সাফ, কিভাবে জানলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। সুদসহ বেতন ফেরানোর প্রক্রিয়া শুরু, ঘুম উড়েছে অযোগ্য চাকরিহারাদের। এবার বঙ্গে 5 টাকায় মাছ ভাত, বড় ঘোষণা দিলীপ ঘোষের। নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শনিবার যাবেন ডায়মন্ড হারবার। শুভেন্দুর নির্দেশের পরই অ্যাকশন, মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। অন্ধকার করে দেব, জেল খাটাবো, এই মুখ্যমন্ত্রীকে সরকার আসতে না আসতেই চরম হুমকি কল্যাণের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গো হত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। গো হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কখনোই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর সহ কোনো পশুই জবাই করা যাবে না। এই আদেশে জবাইয়ের ওপর কঠোর শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বয়সসীমা, নির্দিষ্ট স্থান ও নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান। পশু হত্যার জন্য শংসাপত্র বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি অনুসারে কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী, মহিষ, মহিষের বাচ্চা ও খাসি করা মহিষ জবাই করতে পারবে না যদি কোনো সনদপত্রে সেটিকে জবাইয়ের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়। সনদপত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স 14 বা তার বেশি হয়েছে, সেটি কাজ বা প্রজননের আর উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি ও একজন সরকারিকে পশু চিকিৎসক লিখিতভাবে কারণ উল্লেখ করে যৌথভাবে শংসাপত্রটি জারি করতে হবে। যদি শংসাপত্রটি প্রত্যাখ্যান করা হয় তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যেই রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবে। পশু হত্যার স্থান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য ছাড়পত্র পাওয়া পশু শুধুমাত্র পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত বা অন্য কোনো সুবিধাজনক স্থানে জবাই করা যাবে। এতে যে কোনো স্থানে বা খোলা জায়গায় জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে। পরিদর্শনে বাধা। জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়মকানুন প্রয়োগের জন্য পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশু চিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো স্থান বা কসাইখানা পরিদর্শন করতে চায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাধা দিতে পারবে না। শাস্তি বিধান। যে কোনো নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। সকল অপরাধী আমলযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ।
হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। কলকাতা হাইকোর্টে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই পরিস্থিতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়। রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলকে মারছে আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন। তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে। বিজেপি এই সব ঘটনার পিছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুন ও চোখের বদলে চোখ, এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলী বিজেপির 3 কর্মীকে খুন করেছে। শ্রমিক আরও জানান, 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তারা দলের কেউ নয়। কোনো অশান্তিকে দল বরদাস্ত করবে না, দল সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক ঢাকবেন কি দিয়ে? 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে। এই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? সেই সময় পশ্চিমবঙ্গের শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অফলাইনে নয়, অনলাইনেই হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। কিভাবে আবেদন? বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মী ভান্ডারের তুলনায় দ্বিগুণ, অর্থাৎ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তবে এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন, অনলাইনে আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ সরল করা হবে, যেখানে 1 পাস 2 পাস প্রত্যেক মহিলা নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনছিলাম যে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে, তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছে। উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডাবল, অর্থাৎ 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধন্দা ছিল যে কবে থেকে এই প্রকল্প চালু হবে আর কিভাবে আবেদন করতে হবে। যদিও গতকাল রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী 1 জুন থেকে এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কার্যকর হতে পারে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। তবে সব আবেদনকারী এই সুবিধা পাবেন না। যাদের নাম সরকারি যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে, মৃত ব্যক্তি অথবা অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে সূত্রের খবর। 6,000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচারে আগেই বলেছিল যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পরই তারই ঝলক দেখা গেল। আজ প্রাতঃভ্রমণী সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে তিনি বললেন, 6,500 কর্মীকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। দিলীপ ঘোষ বলেন, কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে, চাকরি নিয়োগের জন্য প্রায় 6,500 শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারী নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখে, কাজ দেরি হচ্ছে, আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেট মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, কেন্দ্র পয়সা দেয় সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, তাদেরটাও ধাপে ধাপে করব। কবে হবে এই চাকরি? দিলীপ ঘোষ বলেন, দেখি কবের মধ্যে করতে পারি, কারণ বিধানসভাও বসবে। পরের ক্যাবিনেট মিটিং এ বলবো মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছে অগ্নিমিত্রা। অপরদিকে চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে সিভিক সহ প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন, আর পুরসভাগুলিতে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পালা বদলের পর তারা চিন্তায় ছিলেন চাকরি থাকবে কিনা। এবার সেটা নিয়ে স্পষ্ট বার্তা সরকারের।
মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, লাইসেন্স কি আদৌ আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান, কিন্তু প্রশ্ন উঠছে আইনজীবী হিসেবে সওয়াল করার এখতিয়ার আদৌ মমতার আছে? এবার খোঁজ নিতে শুরু করলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আমি 1985-তে এনরোল করেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবী। বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও সেই সময় আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। আর বৃহস্পতিবার দেখা যায় তার গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন 1985 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি। মমতার রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কিনা, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজাম্পশন হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দুদিনের মধ্যে সব তথ্য জানাতে হবে। আদৌ লাইসেন্স আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মুখ্যমন্ত্রী পদে চলে যাওয়ার পর কিভাবে হঠাৎ সওয়াল করলেন? প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বেলবদল ভট্টাচার্য বলেন, কোনো আইনজীবীর কোনো পদ চলে গেলে অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসেবে কিছুদিনের অব্যাহতি চান। পরবর্তী সময় তিনি নতুন করে ফের প্র্যাকটিস করতে চাইলে তাকে রিজাম্পশন অফ প্র্যাকটিসের শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের কাছ থেকে। আইনজীবী আরো বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে গত 7 মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কিভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হতো। আদৌ সেটা তিনি করেননি। তবে একাংশ আইনজীবীর বক্তব্য, এই অনুমতি না নিলেও চলে। এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও আছে। অন্ধকার করে দেব, জেল খাটাবো, এই মুখ্যমন্ত্রীকে সরকার আসতে না আসতেই চরম হুমকি কল্যাণের। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াতে ফেরাতে পুলিশের গাফিলতি হলে কড়া ব্যবস্থা। হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে স্লোগান দেওয়ার ঘটনায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করে পুলিশ প্রশাসনকে কি বার্তা দিলেন তিনি? ফের শুরু হচ্ছে এসআইআর। বড় ঘোষণা কমিশনের। বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর এর তৃতীয় দফা ঘোষণা করা হলো। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। 1 জুন থেকে এসআইআর শুরু হবে, চলবে ডিসেম্বর অবধি। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যেই দেশ জুড়ে জনগণনা বা জনশুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর এর তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআর এর প্রক্রিয়া পরিচালনের জন্য ফিল্ড স্তরে কর্মী থাকে। জানা গেছে তৃতীয় দফার এসআইআর এ 3.94 লক্ষ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট 36.73 কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তাদের তথ্য যাচাই করা হবে। দিল্লিতে আগামী 7 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লিতেও এসআইআর হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এখন হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখে এসআইআর না হলেও পরে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে। জনশুমারি দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পর এবং দুর্গম পার্বত্য এলাকায় হওয়ায় সেখানে আবহাওয়ার উপর নির্ভর করেই এসআইআর এর ঘোষণা করা হবে। এদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআর এর তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তোলা হবে। ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা। বৈঠকে পুলিশকে করা নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করে একে একে সব ক্ষেত্রকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক দপ্তরে উন্নয়নের আর কাজে মসৃণ গতি আনতে নতুন নতুন নিয়ম লাগু করছেন। এবার পুলিশ প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, ধর্মীয় স্থান ও অনুষ্ঠানের নির্দিষ্ট মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। সীমা পেরুলে পুলিশকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে, এর অন্যথা যাতে না হয় তার জন্য এদিন রীতিমতো কড়া সুরে পুলিশ কর্তাদের জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শব্দদূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ করলেন। এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশেপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে। পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী বসতি এলাকায় সর্বোচ্চ 55 ডেসিবেল পর্যন্ত স্বরে বাজানো যায় মাইক। তবে শিল্প, তালুক ও ব্যবসায়িক এলাকায় এই মাত্রা কিছুটা বেশি। ধর্মীয় স্থান যেহেতু সাধারণত বসতি এলাকায় তৈরি হয়, তাই এখানকার সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল নির্ধারিত করেছে পরিবেশ আদালত। তবে বিশেষ উৎসব ও অনুষ্ঠানে 65 ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া
হতো এতদিন, কিন্তু রাজ্য সরকার বদলের পর যাবতীয় নিয়ম কঠোর করা হয়েছে। তার মধ্যে অন্যতম শব্দের মাত্রা। বৃহস্পতিবার রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থানেই আর তারস্বরে মাইক বাজানো চলবে না। নির্দিষ্ট মাত্রার বাইরে তা বাজানো হলে পুলিশ যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয় সে কথা বারবার তিনি বলেছেন। এতদিন নানা উৎসব অনুষ্ঠানে ধর্মীয় স্থানগুলিতে উচ্চস্বরে মাইক বাজানোর ঘটনা ঘটতো অহরহ। কোনো এলাকায় নির্দিষ্ট সময়ের পরও বাজতো মাইক, রোগীরা সমস্যায় পড়তেন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই এসবে কড়াকড়ি করা হচ্ছে। শব্দদূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ করলেন। এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশেপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে। মুয়াজ্জিম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ। কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর? শপথ গ্রহণের পর থেকেই দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5 মন্ত্রের দফতর বন্টনের পর বৈঠক করেছিলেন তিনি। এবার সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু। বুধবার সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। এখনো মন্ত্রী ঠিক না হলেও আপাতত 2 বিধায়ককে দায়িত্ব দিয়েছেন। কি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর? আগামী সোমবার থেকেই স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে স্কুলের ছুটি আরো 14 দিন বাড়ানো হয়েছে। স্কুল খুলবে আগামী 1 জুন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত করা হচ্ছে সাংস্কৃতিক জগতের বিধায়কদের। এই তালিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে। স্বাস্থ্য দপ্তরের কাজে যুক্ত থাকবেন চিকিৎসক বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রনীল খাঁ। আগামী 2 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিধায়কদের বিভিন্ন দপ্তরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুয়াজ্জিম ভাতা এবার থেকে সম্পূর্ণ অনলাইনে দেওয়া হবে। সেই পরিষেবা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বিএসএফ এর জন্য জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সচিব নন্দিনী চক্রবর্তীকে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরে গিয়ে সচিবদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। ক্ষুদ্র শিল্প দপ্তরে কেন্দ্র প্রকল্প সংক্রান্ত প্রায় 25 লক্ষ আবেদন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। জল জীবন মিশনে কল আছে, জল নেই, পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা মেনে টেন্ডার ও দরপত্র প্রক্রিয়া চালানোর নির্দেশ। রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।